রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক। এখন আলো নিভে যাবে, শব্দ জেগে উঠবে, তুমি প্রবেশ করছো ভয় আর অজানার গহ্বরে। এটা ভৌতিক জোন। চড়াপুকুর গ্রামের সেই নদীর ধারে আব্দুল মাঝির গল্পটা তো অনেকেরই শোনা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আব্দুল মাঝি আর ওই নদী বেশ পরিচিত কাহিনী। তো আমাদের আজকের আলোচনার কেন্দ্রেও থাকছে এই আব্দুল মাঝি আর ওকে ঘিরে থাকার রহস্যটা। আচ্ছা। এই বিষয়ে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস এসেছে আমাদের হাতে। ধরুন, একটা সূত্র বেশ বিস্তারিতভাবে বলছে লোককথাটা। যেটা আমরা সচরাচর শুনি। হ্যাঁ, আরেকটাতে আবার পাওয়া গেছে ওই এলাকার পুরনো কিছু সামাজিক নিয়ম কানুন, নদীর চারপাশের অবস্থা, এইসব। ও আচ্ছা, কনটেক্সটটা বোঝার জন্য জরুরি। আর তৃতীয়টা বেশ অন্যরকম, অপরাধ বোধ আর মানসিক অবস্থা নিয়ে লেখা একটা পুরনো মনস্তাত্ত্বিক আলোচনার অংশবিশেষ। ইন্টারেস্টিং। তার মানে আমরা শুধু গল্পটা শুনছি না। না না, শুধু গল্প নয়, আমাদের কাজ হবে এই সব সূত্র মিলিয়ে দেখা, বোঝা যে আব্দুল মাঝির এই পরিচিত গল্পটার পেছনে আর কি কি থাকতে পারে, বা এই ভিন্ন ভিন্ন সূত্র থেকে আমরা কোনো মূল ভাবনাগুলো খুঁজে বার করতে পারি। ঠিক, অর্থাৎ আমরা গল্পটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখব। লোককথা, সমাজ, আবার মনস্তত্ত্ব, এই তিনটে মিলিয়ে আব্দুল মাঝির ঘটনাটা কোনো নতুন মানে তৈরি করে কিনা সেটাই দেখার বিষয়। একদম, যেমন ধরুন গল্পের শুরুতেই আব্দুল মাঝির যে পরিবর্তনের কথাটা আসে। হ্যাঁ, ওই যে পোড়া চামড়া, লালচে চোখ, মুখে অদ্ভুত হাসি, চুপচাপ হয়ে যাওয়া। ঠিক, লোককথাটা এটাকে একটা কেমন রহস্যময় ব্যাপার বলে দেখায়, কিন্তু অন্য সূত্রগুলো সেগুলো এখানে কি যোগ করতে পারে? খুব ভালো পয়েন্ট। লোককথা অনুযায়ী আব্দুল মাজিদ তো আগে এমন ছিলেন না। না, বিলকুল না। এই পরিবর্তনটা একটা নির্দিষ্ট ঘটনার পর গ্রামের লোকেরাও বলতো আব্দুল আগের মতো নেই রে। হ্যাঁ, এই পরিবর্তনটাকে লোককথা হয়তো কোনো অশুভ কিছুর ইঙ্গিত হিসেবে দেখে, কিন্তু ওই যে মনস্তাত্ত্বিক লেখাটার কথা বললেন, ওখানে তো বলছে যে তীব্র মানসিক চাপ বা অপরাধবোধ থেকে মানুষের আচরণ, এমনকি চেহারায়ও বদল আসতে পারে। এটা কি আব্দুলের ক্ষেত্রে হতে পারে? অবশ্যই পারে, কেন পারবে না? লোককথা হয়তো বলবে এটা কোনো ভুতুরে ব্যাপার বা অশরীরী কিছুর প্রভাব, কিন্তু মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে চরম গিল্ট বা ট্রমা ভেতর থেকে ভেঙে দিতে পারে। ঘুম চলে যেতে পারে, খাওয়ার ইচ্ছে থাকে না, চেহারায় তার ছাপ পড়াটা তো স্বাভাবিক। তাহলে ওই লালচে চোখ, হয়তো রাতের পর রাত ঘুম নেই, তারই ফল। পোড়া চামড়া, নিজের প্রতি হয়তো চূড়ান্ত অবহেলা। আর ওই অদ্ভুত হাসিটা, সেটা হতে পারে ওই ভেতরের যন্ত্রণাটা ঢাকার একটা মুখোশ। লোককথার বর্ণনার সাথে এই মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা কিন্তু বেশ মিলে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম সমান্তরালে চলছে। আচ্ছা, তাহলে গোড়ার ঘটনাটায় ফেরা যাক। মাস 6 আগের সেই বর্ষার রাতের ঘটনা, যেটা আব্দুলের জীবনটা পুরো পাল্টে দিয়েছিল। সেই রাতটা, লোককথা অনুযায়ী সে রাতে ঘাটে আব্দুল আর রুকাইয়ার মধ্যে খুব ঝামেলা হয়। হ্যাঁ, রুকাইয়ার অভিযোগ ছিল খুব স্পষ্ট, আব্দুল কথা রাখেনি, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। আর তারপর সেই অভিশাপ, তুই মর। হ্যাঁ, আর এরপরই লোককথা বলছে আব্দুল ওকে নদীতে ঠেলে দেয়। এই জায়গাটা লোককথায় খুব নাটকীয়ভাবে আসে। অবশ্যই, লোককথা তো নাটকীয়তার উপর জোর দেবেই, কারণ সেটাই গল্পটাকে মনে রাখার মতো করে। কিন্তু এখানে যদি আমরা একটু সামাজিক প্রেক্ষাপটটা দেখি। হ্যাঁ, সেটাও তো জরুরি। রুকাইয়া বিবাহিতা, এক বাচ্চার মা, ওদের সম্পর্কটা গ্রামের চোখে একটা কলঙ্ক। ঠিক। সেই সময়ে সামাজিক চাপটা একবার ভাবুন, নিশ্চয়ই সাংঘাতিক ছিল। রুকাইয়ার হতাশা, আব্দুলের ভয় বা অপরাধবোধ, সব মিলিয়ে পরিস্থিতিটা খুব খারাপ হয়ে উঠেছিল। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে তীব্র আবেগ, বিশেষ করে ভয় আর রাগ, মানুষকে তো হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলে। আব্দুলের ওই কাজটা হয়তো সেই অবস্থারই একটা রিফ্লেকশন। লোককথায় তো রুকাইয়ার মৃত্যুটাকে আব্দুলের সরাসরি কাজ হিসেবেই দেখানো হয়েছে, কিন্তু যে সূত্রটায় নদীর পারিপার্শ্বিক অবস্থার কথা আছে, বর্ষার রাতে নদীর ভয়ঙ্কর রূপ, ঘাট পিচ্ছিল থাকা, মারাত্মক স্রোত, হ্যাঁ সেই পয়েন্টটাও গুরুত্বপূর্ণ। এটাও কি ঘটনার একটা দিক হতে পারে? হয়তো ধাক্কাটা ইচ্ছাকৃত ছিল, বা হয়তো ছিল না, হয়তো একটা দুর্ঘটনা। ঠিক, এখানে সূত্রগুলোর মধ্যে একটা টানাপোড়েন তৈরি হচ্ছে, তাই না? একদম। লোককথা একটা সিম্পল কারণ দেয়,
আব্দুল দোষী, সে ঠেলে ফেলেছে। এটা গল্পের নৈতিক দিকটা বজায় রাখে। কিন্তু পারিপার্শ্বিক অবস্থার বিবরণ ঘটনাটা একটা ধোঁয়াশা তৈরি করে। হয়তো ধাক্কাটা অত জোরে ছিল না, কিন্তু পরিস্থিতিটাই এমন ছিল যে রুকাইয়ার পক্ষে সামলানো সম্ভব হয়নি। বা হয়তো রাগের মাথায় ধাক্কা দিলেও ফলটা যে এত ভয়ানক হবে সেটা সে ভাবতেও পারেনি। লোককথাই হয়তো বা কিন্তুগুলোকে পাত্তা দেয় না, কারণ তাতে গল্পে মূল বার্তাটা, পাপের শাস্তি ফিকে হয়ে যেতে পারে। আচ্ছা, পরদিন সকালে যখন রুকাইয়ার দেহ পাওয়া গেল, লোককথার বর্ণনায় তার খোলা চোখ আর ঠোঁটের কোণের ওই অদ্ভুত হাসির কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। এটাও কি অশরীরী কিছুর পূর্বাভাস? লোককথার বয়ানে তো ঠিক তাই। ওই হাসিটাকে দেখানো হয়েছে যেন মৃত্যুর পরেও রুকাইয়ার প্রতিশোধের ইচ্ছাটা বেঁচে আছে। হুম। কিন্তু যদি আমরা মনস্তাত্ত্বিক দিক থেকে ভাবি, চরম ভয় বা হঠাৎ মৃত্যুর মুহূর্তে মুখের মাসেলগুলো তো অদ্ভুতভাবে স্টিফ হয়ে যেতে পারে বা রিল্যাক্সড, যা দেখতে হয়তো হাসির মতো লাগে। আচ্ছা। আর গ্রামের লোক যারা হয়তো আগে থেকেই ওদের সম্পর্ক নিয়ে কানাঘুষো করছিল, তারা এই দৃশ্যটাকে তাদের আগের ধারণা অনুযায়ী একটা সুপারন্যাচুরাল ব্যাখ্যা দিয়ে দিল। লোককথা তো এভাবেই তৈরি হয়, বাস্তব ঘটনা, তার সাথে বিশ্বাস আর কল্পনা মিশে গিয়ে। আর আসল সত্যিটা যে চাপা পড়ে গেল, গ্রামের লোক ভাবল পা পিছলে পড়ে মৃত্যু। আব্দুলও চুপ করে রইল। এটাও তো আব্দুলের পরের মানসিক অবস্থার জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়ালো, তাই না? একদম। এখানেই তো অপরাধ বোধের সাইকোলজিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লোককথা সূত্র অনুযায়ী এরপর থেকেই আব্দুলের জীবনে ওই অলৌকিক ঘটনাগুলো শুরু। রাতে ঘুম নেই, জলের ভেতর থেকে কে যেন তাকিয়ে আছে এমন অনুভূতি। হ্যাঁ, আর নদীতে গেলেই ওই রহস্যময় ডাক, আব্দুল, মাঝি। লোককথা এটাকে সোজাসুজি রোকাইয়ার অতৃপ্ত আত্মার কাজ বলে ধরে নেয়। কিন্তু মনস্তাত্ত্বিক লেখাটা বলছে চেপে রাখা অপরাধবোধ অনেক সময় হ্যালুসিনেশন বা বিভ্রম তৈরি করতে পারে, বিশেষ করে যখন অপরাধের জায়গাটা, মানে এক্ষেত্রে নদীটা, বারবার সামনে আসে। ঠিক। আব্দুলের এই অভিজ্ঞতাগুলো কি সেই ধরনের বিভ্রম হতে পারে? খুব সম্ভবত। মানে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অনুযায়ী ওই ডাক শোনা, জলের নিচে ছায়া দেখা, এগুলো সবই হয়তো আব্দুলের নিজের ভিতরের সত্তারই প্রজেকশন। ওর অবচেতন মন ওকে বারবার ওর কাজের কথা মনে করিয়ে দিচ্ছে। কারণ নদী, দাঁড়, জল, এগুলো সবই তো অপরাধের সাথে জড়িয়ে গেছে। একদম। তাই এই পরিবেশেই ওর বিভ্রমগুলো বেশি হচ্ছে। এমনকি ঘরে কুয়াশা জমার মতো অনুভূতি বা বিড়ির আলো ফ্যাকাশে হয়ে যাওয়া, এগুলো ওর চরম মানসিক ডিস্টারবেন্স বা পারসেপচুয়াল ডিস্টর্শনের লক্ষণ হতে পারে। মানে সে হয়তো বাস্তব আর কল্পনার মধ্যে গুলিয়ে ফেলছে। লোককথায় একটা রাতের ঘটনার কথা আছে, যখন বিড়ি নিভে যাওয়ার পর সে স্পষ্ট ফিসফিসানি শোনে, তোর দাঁড়ের জলে জীবন বের করলি আব্দুল। এটা কি শুধুই বিভ্রম, নাকি লোককথার বয়ানে এর অন্য কোনো মানে আছে? দুটোই হতে পারে। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এটা অপরাধবোধের চূড়ান্ত প্রকাশ, নিজের কাজের জন্য নিজের বিবেকের কাছে সরাসরি অভিযোগ শোনা। আচ্ছা। কিন্তু লোককথার বয়ানে এটা হলো অশরীরী শক্তির সরাসরি মেসেজ, একটা অভিশাপ যা সত্যি হবেই। লোককথা এ ধরনের মোমেন্টগুলো ব্যবহার করে গল্পে টেনশন বাড়াতে আর পাপের অবশ্যম্ভাবী পরিণতির দিকে ইঙ্গিত করতে। এখানে মনস্তত্ত্ব আর লোককথা যেন একই ঘটনার দুটো ভিন্ন কিন্তু প্যারালাল ব্যাখ্যা দিচ্ছে। ঠিক তাই। এই টানাপোড়নটা তো ক্লাইম্যাক্সে পৌঁছায় সেই পূর্ণিমা রাতে। লোককথা অনুযায়ী আব্দুলের চোখে চাঁদের আলো নদীর জলের রক্তের মতো লাগছিল। হ্যাঁ, আর সে নদীতে গিয়ে রুকাইয়াকে চলে যেতে বলছে, মুক্তি চাইছে। তুই যাসনি কেন রুকাইয়া? যা, চলে যা, আমারে ছেড়ে যা। এটা কি ভয় নাকি প্রায়শ্চিত্ত করার চেষ্টা? হয়তো দুটোই মিশে আছে। লোককথার বর্ণনায় এটা একই সাথে ওর ভয়, আবার হয়তোবা নিজের অজান্তেই কর্মফল ভোগ করার জন্য তৈরি হওয়া। কিন্তু এরপরই তো সেই চূড়ান্ত অলৌকিক ঘটনাটা ঘটে। নৌকা দুলে ওঠা, জল থেকে হাত, তারপর মুখ ভেসে ওঠা। হ্যাঁ, সেই ভেজা চুল, মুখে শ্যাওলা, ফাঁকা চোখ, ঠোঁটে ঠান্ডা হাসি, আর ঘোষণা, তোর নাম নদীর জলে লিখে রেখেছি আব্দুল। লোককথা অনুযায়ী এটাই রুকাইয়ার ফাইনাল রিভেঞ্জ। কিন্তু এখানেও তো অন্য ব্যাখ্যাগুলো উকি দেয়, তাই না? পূর্ণিমা রাতে নদীর জল তো অন্যরকম দেখতে লাগতেই পারে। জোয়ার বা স্রোতের টান বেশি থাকতে পারে।
নৌকা দুলে ওঠা বা জলের মধ্যে কিছু দেখা, এগুলো কি প্রাকৃতিক ঘটনা হতে পারে না, যা আব্দুলের আতঙ্কিত মন সুপারন্যাচুরাল হিসেবে ধরে নিয়েছে? অবশ্যই পারে। যে সূত্রটায় নদীর পারিপার্শ্বিক অবস্থার কথা আছে, সেখানে হয়তো পূর্ণিমার সময় নদীতে জল বাড়া বা ঘূর্ণি তৈরির কথা উল্লেখ আছে। হয়তো সে রাতে আবহাওয়া খারাপ ছিল বা নদীর স্রোতটা ছিল অস্বাভাবিক। তাহলে আব্দুলের নৌকাডুবিটা হয়তো একটা দুর্ঘটনাও হতে পারে? হতেই পারে, কিন্তু লোককথা এই সম্ভাবনাকে পাত্তা দেবে না। কারণ গল্পের মরেল আর ড্রামার জন্য একটা সুপারন্যাচুরাল শাস্তি দরকার। ভেসে ওঠা মুখ, শ্যাওলা জড়ানো চুল, ফাঁকা চোখ, এগুলো সবই তো ভয়ের ক্লাসিক এলিমেন্ট, যা গল্পটাকে আরও জমাট করে তোলে। আর আব্দুলের শেষ চিৎকার, আল্লাহ বাঁচাও, কুয়াশায় মিলিয়ে গেল। নৌকাডুবি, বুদবুদ, তারপর সব চুপ। লোককথা অনুযায়ী নদী তার বিচার করে ফেলল। হ্যাঁ, কিন্তু পরদিন সকালে যা পাওয়া গেল তার রহস্যটাকে আরও বাড়িয়ে দিল। খালি নৌকাটা। ঠিক, খালি নৌকা, মাঝের আসনে একটা সাদা কাপড়ের টুকরো, আর নৌকার ধারের জলের রং সাদা হয়ে যাওয়া। লোককথা এগুলোকে রুকাইয়ার অশরীরী উপস্থিতির প্রমাণ হিসেবেই দেখে। সাদা কাপড়টা কি রুকাইয়ার কাফনের প্রতীক? লোককথায় তাই মনে করা হয়। সাদা জল হয়তো তার অপার্থিব প্রভাবের চিহ্ন, আর আব্দুলের দেহ না পাওয়া যাওয়াটা এই ধারণাকে আরও জোরদার করে। নদী তাকে পুরোপুরি গ্রাস করেছে তার পাপের শাস্তি হিসেবে। কিন্তু যদি আমরা একটু প্র্যাকটিক্যালি ভাবি, নদীতে ডুবে গেলে দেহ তো ভেসে উঠতে সময় লাগে বা অনেক সময় পাওয়াও যায় না, বিশেষ করে যদি স্রোত বেশি থাকে। একদম। সাদা কাপড়ের টুকরোটা হয়তো রুকাইয়ারই ছিল, যেটা হয়তো ঘটনার রাতে নৌকায় রয়ে গিয়েছিল। সেটাও সম্ভব। আর জলের রং সাদা, সেটারও তো কোনো প্রাকৃতিক ব্যাখ্যা থাকতে পারে, যেমন নদীর তলার বালি বা কাদা হয়তো কোনো কারণে গুলি উঠেছিল। পারে, কিন্তু লোককথা এই ব্যাখ্যাগুলো নেবে না। নেবে না, কারণ তাতে গল্পের ম্যাজিকটা নষ্ট হয়ে যায়। ঠিক, লোককথার পাওয়ারটাই তো হলো যা ব্যাখ্যা করা যায় না তাকে ব্যাখ্যা করা, সাধারণ ঘটনাকে অসাধারণ তাৎপর্য দেয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই ফিসফিস আওয়াজটা, যেটা নাকি পরেও শোনা গিয়েছিল, আব্দুল, তোর মাঝির আসনটা এখনো খালি। হ্যাঁ, এটা লোককথাটার মূল থিমটাকে একদম প্রতিষ্ঠা করে দেয়। আব্দুলের শাস্তি শেষ হয়নি, সে অনন্তকাল ধরে তার পাপের বোঝা বয়ে বেড়াবে। তাহলে এই সব সূত্র মিলিয়ে আমরা কি বলতে পারি? চড়া পুকুরের ঘাটে আজও যে ভোরে কুয়াশার মধ্যে দাঁড় টানার শব্দ শোনা যায় বলে লোকে বিশ্বাস করে, বা লাল চাঁদ উঠলে নদীর জলে সাদা কাপড়ে মোড়া ছায়া দেখা যায়। হ্যাঁ, এই লোকশ্রুতিগুলোর ভিত্তিটা কি? আমার মনে হয় ভিত্তিটা 3টে স্তরে আছে। প্রথমত, একটা বাস্তব ট্র্যাজেডি, রুকাইয়ার মৃত্যু আর আব্দুলের নিরুদ্দেশ হওয়া। আচ্ছা। দ্বিতীয়ত, আব্দুলের তীব্র অপরাধবোধ আর তার থেকে তৈরি হওয়া মানসিক বিকার, যা হয়তো তার আচরণ আর শেষ পরিণতির কারণ। আর তৃতীয়ত, গ্রামের মানুষের বিশ্বাস, ভয় আর তাদের নৈতিকতার ধারণা, যা এই ঘটনাগুলোকে একটা সুপারন্যাচুরাল ব্যাখ্যা দিয়ে লোককথার চেহারা দিয়েছে। এই 3টে স্তর মিলেমিশেই আব্দুল মাজির কিংবদন্তি তৈরি হয়েছে। তার মানে ওই দাঁড় টানার শব্দ বা ছায়া দেখা, এগুলো হয়তো মনের ভুল, কুয়াশার খেলা, অথবা নিছকই গল্প যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসছে। তাহলে এই গল্পটা শুধু আব্দুল বা রুকাইয়ার নয়, এটা চড়াপুকুর গ্রামের কালেকটিভ মেমোরি আর বিশ্বাসের একটা রিফ্লেকশনও বটে। একদম। নদীটা এখানে শুধু ব্যাকগ্রাউন্ড নয়, একটা ক্যারেক্টার হয়ে উঠেছে, যে সাক্ষী, যে বিচারক, যে সব গিলে ফেলে। লোককথার বয়ান অনুযায়ী নদী যেন রুকাইয়ার হয়ে প্রতিশোধটা নিয়েছে। ঠিক তাই, লোককথা নদীকে একটা জীবন্ত সত্তা হিসাবে দেখে, যার নিজস্ব স্মৃতি আর বিচার করার ক্ষমতা আছে। আর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বলবে এটা মানুষের নিজের অপরাধবোধ বা প্রকৃতির প্রতি ভয়কে নদীর ওপর চাপিয়ে দেওয়া। হ্যাঁ, আর সামাজিক প্রেক্ষাপট বলবে এই গল্পটা সমাজের নিয়ম ভাঙার পরিণাম নিয়ে একটা ওয়ার্নিং হিসাবে কাজ করে। 3টে সূত্রই আব্দুল মাজির গল্পের ভিন্ন ভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যাচ্ছে, আব্দুল মাঝি কি সত্যিই নদীর গভীরে অনন্তকাল ধরে দাঁড় টেনে চলেছে তার পাপের শাস্তি হিসেবে, নাকি এই লোককথাটাই তার আর রুকায়ার অভিশপ্ত সম্পর্কের একটা প্রতিধ্বনি, যা আজও চড়াপুকুরের বাতাসে ভেসে বেড়াচ্ছে? এই গল্পটা বিশ্লেষণ করে আমরা দেখলাম কিভাবে বাস্তব ঘটনা, গভীর মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর সামাজিক বিশ্বাস মিলেমিশে একটা শক্তিশালী লোককথার জন্ম দেয়। এবং হয়তো এখানেই আসল মজাটা। এটা আমাদের মনে করিয়ে দেয় যে কিছু গল্প শুধু গল্প নয়,
সেগুলো একই সাথে ইতিহাস, মনোবিজ্ঞান আর সংস্কৃতির অংশ। আব্দুল মাজিদ নৌকা হয়তো সত্যিই খালি, কিন্তু তার গল্পটা মানুষের মনে চিরকাল থাকবে। হয়তো ভাবনার বিষয় এটাই যে কোনটা বেশি শক্তিশালী, নদীর জলের স্রোত নাকি মানুষের মনে বয়ে চলা বিশ্বাসের স্রোত? কোনটা আসলে আব্দুল মাজিদকে আজও বাঁচিয়ে রেখেছে?